sp3 অরবিটাল সংকরণের ভিডিওটাতে আমরা বেশ বিস্তারিতভাবেই বলেছি মিথেন অণু দেখতে কেমন হয়। আমি একটু রিভিউ করছি। এর আকৃতি চতুস্তলকীয়, মাঝখানে একটা কার্বন থাকে, এরপর একটা হাইড্রোজেন পৃষ্ঠা থেকে বাইরে বেরিয়ে আসে, সেটা বোঝাতে এভাবে আঁকা হয়। এরপর একটা হাইড্রোজেন পৃষ্ঠার তলে থাকে, একটা থাকে কার্বনের উপরে, আরেকটা থাকে পৃষ্ঠার পেছনে। আপনি কল্পনা করতে পারেন যে এটা একটা ট্রাইপডের মতো। এটাকে একটা ট্রাইপড কল্পনা করুন, যার একটা প্রান্ত ট্রাইপডের উপরের অংশ হতে বেরিয়ে আছে। আপনি যদি হাইড্রোজেনগুলো সংযুক্ত করেন তবে এর আকৃতিটা অন্যভাবেও কল্পনা করতে পারবেন। আপনি এই হাইড্রোজেনগুলো সংযুক্ত করলে একটা 4 দেয়ালযুক্ত পিরামিড পাবেন, যার প্রতিটা দেয়াল হবে ত্রিভুজাকার। সেটা দেখতে এরকম কিছু একটা হবে। আমি এটা আঁকা যথাসাধ্য চেষ্টা করছি। পিরামিডটা দেখতে এরকম হবে যদি আপনি এটার ভেতর দিয়ে দেখেন। এটা হবে একটা দেয়াল, আর একটা দেয়াল হবে এখানে, পেছনের দিকটা হবে এখানে, এখানে, আর চতুর্থ দেয়ালটা হবে সামনে, যেটা স্বচ্ছ। তাহলে চতুর্থ দেয়ালটার ভেতর দিয়ে আমরা পিরামিডটা দেখছি, সেটা হবে এখানকার এই সামনের অংশটা। তাহলে আপনি মিথেনের ক্ষেত্রে এরকম ভিন্নভাবে চিন্তা করতে পারেন। মিথেনের ক্ষেত্রে এরকম হয়। আমি এবার আরেকটু বেশি জটিল ইথেন অণুর দিকে যেতে চাই। আমরা এ পর্যন্ত যেভাবে আঁকছিলাম, আমার মনে হয় সবচেয়ে সহজভাবে আঁকলে ইথেন হবে এরকম। এটা হলো ইথেন। ইথেনের ক্ষেত্রে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, আর এখানে একটা কার্বন থাকবে, আর প্রতিটা কার্বনের সাথে 3টা করে হাইড্রোজেন যুক্ত থাকবে। আমরা এভাবে এটা আঁকতে পারি, প্রতিটা কার্বনের সাথে 3টা হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ। এখন আমরা জানি যে বন্ধন গঠনের সময় কার্বনের sp3 সংকরিত অরবিটাল তৈরি হয়, যেটার আকৃতি হয় চতুস্তলকীয়। তাহলে ইথেন অণু দেখতে একটু ভিন্ন হবে। আমি কার্বনগুলো আঁকি, কমলা রং দিয়ে আঁকি। এটা একটা কার্বন, আর এটা একটা কার্বন। তাহলে আপনি কল্পনা করুন যে এখানে একটা কার্বন পরমাণু আছে। আমি এর চারপাশে ছোট একটা বৃত্ত আঁকি। আমাদের একটা পার্সপেক্টিভ থাকলে কার্বন কার্বন বন্ধনটা দেখতে এরকম হবে। এরপর এখানে আরেকটা কার্বন পরমাণু থাকবে, এটা হলো এখানকার এই বন্ধন। আর আমরা চাই যে প্রতিটা কার্বনের সব বন্ধনগুলোর আকৃতি চতুস্তলকীয় হবে। তাহলে আপনি কল্পনা করতে পারেন এখানকার এই বন্ধনটা এভাবে থাকছে, এভাবে, এই বন্ধনটা এভাবে থাকছে। এর শেষ প্রান্ত একটা হাইড্রোজেন থাকবে। আমি সবুজ বৃত্তটাকে হাইড্রোজেন ধরছি, এটা হলো এই হাইড্রোজেন। আচ্ছা, আমি শুধুমাত্র বৃত্তগুলোকে হাইড্রোজেন বলি। আপনি কল্পনা করতে পারেন এটা পৃষ্ঠা হতে কিছুটা বেরিয়ে আছে। এটা হলো এই হাইড্রোজেন, এটা হলো এই হাইড্রোজেন। আমি হাইড্রোজেন লিখি। আমি ভিন্ন ভিন্ন রং দিয়ে করছি যাতে দেখতে পারেন যে আমি কোনটার কথা বলছি। এই হাইড্রোজেনটা এটা ঠিক নিচে থাকবে, এটা কিছুটা পেছনের দিকে নির্দেশ করে থাকবে। সেই হাইড্রোজেনটা হলো এটা। এই কার্বনটার বন্ধনগুলোর আকৃতি চতুস্তলকীয় হবে। আপনি যদি শুধুমাত্র এই অংশটার দিকে তাকান তবে এগুলো হবে ট্রাইপডটার বেস, আর এটা হবে উপরের দিকের অংশটা। এই কার্বনটার ক্ষেত্রে একই ব্যাপার প্রযোজ্য। ঠিক একইভাবে এখানকার এই হাইড্রোজেনটা এখানে এভাবে নিচের দিকে থাকতে পারে। আমি খুব তাড়াতাড়ি বারবার রং পরিবর্তন করা বন্ধ করছি, এতে সময় নষ্ট হচ্ছে। এবার এই হাইড্রোজেনটা এইদিকে এভাবে নির্দেশ করে আছে। দেখি আর কোন রং ব্যবহার করা বাকি আছে। হলুদ বাকি আছে। এখানকার এই হাইড্রোজেনটা এভাবে আছে। তাহলে এটা হলো ইথেনের একটা সম্ভাব্য গঠন। আমি এখানে এটা যেভাবে এঁকেছি আপনি এরকম মডেল পেতে পারেন। আপনি বলযুক্ত ছোট কাঠের লাঠি আর এটা পেতে পারেন। বলগুলো যেখানে আসলে পরমাণুটাকে সূচিত করে, এটাকে বলা হয় বল অ্যান্ড স্টিক মডেল। এটাকে বলা হয় বল অ্যান্ড স্টিক মডেল। এটা হলো ইথেনের বল অ্যান্ড স্টিক মডেল। আমরা আরও সহজভাবে এটা আঁকতে পারি, সেটাকে বলা হয় হর্স শু প্রজেকশন। না, এটা আসলে স হর্স প্রজেকশন। আমি প্রায়ই হর্স শু বলে ফেলি। এটা হলো স হর্স প্রজেকশন। এটা দেখতে এরকম হবে। আমি ইথেনের এই গঠনটাকেই স হর্স প্রজেকশনের মাধ্যমে দেখাচ্ছি। আপনারা জানেন যে স হর্স দেখতে কেমন হয়। আমি এখন যা আঁকবো স হর্স দেখতে সেরকম। এটা দেখতে এমন হয়। উপরে যেভাবে এঁকেছি আমি এখানেও সেভাবে আঁকতে পারি। এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এরপর এখানে একটা, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এরপর এখানে। আচ্ছা, আমি উপরে যেভাবে এঁকেছি সেটা একটু ভিন্ন। আমরা যাতে সমান্তরাল অংশগুলো দেখতে পারি এবং জিনিসগুলোকে ঘোরাতে পারি, উপরে যেভাবে এঁকেছিলাম তাতে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন ছিল, এপাশে হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। এটা হলো
সহর্স প্রজেকশন, সহর্স প্রজেকশন। আপনি যেভাবেই আঁকুন এ দুটো আসলে আঁকার একই উপায়। একটু অলসভাবে আঁকলে এরকমভাবে আঁকা যায়, এখানে এসব বৃত্ত বা আর কিছু আঁকতে হয় না। আর এখানে আসলে কোণগুলো খুব যত্ন সহকারে আপনি দেখাচ্ছেন না, চতুস্তলকীয় গঠনে জিনিসগুলো কত কোণে দূরে আছে সেটাও দেখানো যাচ্ছে না। কিন্তু উভয় ক্ষেত্রেই আপনি যখন অণুগুলোকে এভাবে ভিজুয়ালাইজ করবেন তখন বুঝতে পারবেন যে এগুলোকে অনেক রকমভাবে সাজানো যাচ্ছে। আর এটা এই ধারণা থেকে আসছে যে এখানে শুধুমাত্র একটা সিগমা বন্ধন আছে। আমরা sp3 অরবিটাল সংকরণের ভিডিওতে সিগমা এবং পাই বন্ধন সম্পর্কে জেনেছি, এটা হলো শুধুমাত্র একটা সিগমা বন্ধন, সিগমা বন্ধন। তাহলে এই বন্ধনের চারদিকে জিনিসগুলো ঘোরানো যাবে, এখানে যে কোনো কার্বনকে এই বন্ধন অক্ষের চারিদিকে ঘোরানো যাবে, অন্য কার্বনটাকে এর সাথে ঘোরানো ছাড়াই। এখানে দ্বিবন্ধন থাকলে তার একটা হতো পাই বন্ধন, সেক্ষেত্রে দুইটা কার্বন একসাথে ঘুরতো। আমি এখানে যেরকম এঁকেছি সেরকম একটা অবস্থা থাকতে পারে, অথবা কোনো ক্ষেত্রে এদের একটা অন্যটার বিপরীত দিকে ঘুরতে পারে। আমি এই কথাই বলছি। আমি বল অ্যান্ড স্টিক এঁকে দেখাই। এটা সামনের কার্বন আর এটা পেছনের কার্বন। আমরা এখানকার এটার সাথে এর তুলনা করব। আমি এই কার্বনটাকে ঠিক একইভাবে এখানে আঁকি। এর একটা হাইড্রোজেন আছে নিচের দিকে, নিচের দিকে একটা হাইড্রোজেন, এরপর এখানে একটা হাইড্রোজেন, এরপর আরেকটা হাইড্রোজেন আছে এখানে, এখানে আরেকটা হাইড্রোজেন। ইথেনের এই অংশটা একই রকম লাগছে। এবার আমরা ইথেনের জন্য অংশটাকে একটু ঘোরাতে চাই। পুরো মনোযোগ দিয়ে দেখলে আশা করি আপনারা এই দুইটার পার্থক্য বুঝতে পারবেন। এবার আমি নীল রং দিয়ে আঁকা হাইড্রোজেনকে নিচে না এঁকে এটাকে উপরে আঁকবো। এটা সেই নীল, এটা নীল রং দিয়ে আঁকবো। এটা হলো নীল হাইড্রোজেনটা, সেটা উপরে আনলাম, নীল হাইড্রোজেনটা উপরে আনলাম। তাহলে আমি এটাকে ঘোরাচ্ছি, নীল হাইড্রোজেনটা নিচে ছিল, এটাকে ঘুরিয়ে নীলটাকে এবার উপরে নিয়ে আসলাম। তাহলে এবার সবুজ হাইড্রোজেনটা এবার ঘুরে এখানে আসবে। তাহলে এবার সবুজ হাইড্রোজেনটা এখানে থাকবে, এখানে। এরপর এই পার্পল বা ম্যাজেন্টা হাইড্রোজেনটা ঘোরালে এখানে আসবে, সেটা এবার এখানে আসছে। তাহলে এখানকার এই দুইটা কনফিগারেশনের মধ্যে পার্থক্যটা কোথায়? আমরা এই দুটোর মাঝামাঝি আরও অনেক কনফিগারেশন পাওয়া যাবে। এদের মধ্যে আসল পার্থক্যটা কোথায়? এক্ষেত্রে হাইড্রোজেনগুলো এমনভাবে আছে যে আপনি যদি এই দিক থেকে দেখেন তবে এই হাইড্রোজেনটা এই হাইড্রোজেনের ঠিক পেছনে, এই হাইড্রোজেনটা ঠিক এই হাইড্রোজেনের পেছনে, আর এই হাইড্রোজেনটা ঠিক এই হাইড্রোজেনের পেছনে। এটাকে বলা হয় এক্লিপসড কনফিগারেশন অথবা এক্লিপসড কনফরমেশন। আমি লিখছি এক্লিপসড কনফরমেশন, এক্লিপসড কনফরমেশন। আর এখানে কোনোটার পেছনেই কোনোটা নেই। আপনি এটা ঠিক পেছন থেকে দেখলে আপনি এই বিন্দুতে আসবেন আর পেছনে কিছু নেই। আর আপনি যদি এখান থেকে সোজা সামনে তাকান তবে এখানেও কিছু নেই। তাহলে কোনোভাবেই পেছনে যেগুলো আছে আপনি এদিক থেকে দেখলে সামনে কোনোটা দিয়েই পেছনের কোনোটা ব্লক হয়ে যাবে না। এটাকে বলা হয় স্ট্যাগার্ড কনফরমেশন, স্ট্যাগার্ড কনফরমেশন। এখন আমরা এটা নিয়ে কেন চিন্তা করব? ঠিক আছে, আমি এই পেছনের অণুটাকে না হয় ঘুরালাম, তাতে আমার কি বা যায় আসে? এই জিনিসটার গুরুত্ব আসলে কোথায়? এই বিষয়টা আসলে ইন্টারেস্টিং যে আপনি এখানকার এই জিনিসটাকে চারপাশে মোচড়াতে পারেন। এজন্য এটার সাথে এই সামনের অণুটা মোচড় খাওয়া শুরু করবে না। এর চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো এদের বিভিন্ন শক্তি স্তর আছে। আপনি এভাবে চিন্তা করতে পারেন যে আপনি একটা স্প্রিংয়ে মোচড় দিচ্ছেন, তাহলে স্প্রিংটা একটা কনফরমেশন থেকে অন্য কনফরমেশনে যেতে চাইবে। আমি নিউম্যান প্রজেকশন নামে একটা জিনিস আঁকছি যেটাতে বিষয়টা আরও ভালোভাবে বোঝা যায়। নিউম্যান প্রজেকশন, এক্ষেত্রেও আমি এই একই জিনিসটা আঁকবো, কিন্তু নিউম্যান প্রজেকশনে কার্বনগুলোকে সরাসরি একটার পেছনে আরেকটা বা একটার সামনে আরেকটা আঁকা হয়। এক্ষেত্রে এই সামনের কার্বনটা হবে এই হাইড্রোজেন তিনটার বন্ধনের ছেদবিন্দু। তাহলে আমি এটা নিউম্যান প্রজেকশন আঁকি। তাহলে আমরা নিউম্যান প্রজেকশনের দিকে যাচ্ছি। নিউম্যান প্রজেকশন, নিউম্যান প্রজেকশন। আমি শুরুতেই স্ট্যাগার্ড কনফরমেশনের জন্য নিউম্যান প্রজেকশন আঁকবো। আমরা এক্ষেত্রে এই কার্বনটাকে সামনের কার্বন হিসেবে নিচ্ছি। এখানে একটা হাইড্রোজেন নিচের দিকে আছে, একটা হাইড্রোজেন সোজা নিচের দিকে এভাবে আছে, এরপর আরেকটা হাইড্রোজেন উপরে বাম দিকে বেরিয়ে থাকছে, এরপর এখানকার হাইড্রোজেনটা ডান দিকে আসছে। আমি এটা একই রং দিয়ে দেখাই। তাহলে সামনের কার্বনটা এই তিনটা হাইড্রোজেনের বন্ধনের ছেদবিন্দুতে থাকবে। আর পেছনের কার্বনটা আমি বলেছি যে সামনের কার্বনটা এই তিনটা হাইড্রোজেনের বন্ধনের ছেদবিন্দুতে থাকবে, আর পেছনের কার্বনটাকে একটা বৃত্ত দিয়ে প্রকাশ করতে হবে।
এই বৃত্তটা পেছনের কার্বনকে সূচিত করে, আর সামনের কার্বন হবে একটা ছেদবিন্দু। বিষয়টা এভাবে ভিজুয়ালাইজ করা হয়। আপনি যদি এভাবে আঁকেন তবে পেছনের কার্বনটার এই নীল হাইড্রোজেনটা উপরের দিকে বেরিয়ে থাকবে। এখানে হবে এই নীল হাইড্রোজেনটা, সেটা এখানে এভাবে থাকবে। এই সবুজ হাইড্রোজেনটা এখানে এভাবে আসবে, এরপর ম্যাজেন্টা হাইড্রোজেনটা আসবে এখানে। আপনি যদি এটার দিকে এভাবে দেখেন তবে আরও ভালোভাবে বোঝা যায় যে এটা হলো স্ট্যাগার্ড। আমরা এদিক থেকে সোজা এই ইথেন অণুর দিকে দেখছি। আমরা যখন সোজা দেখছি তখন সামনের কার্বনটা অণুটাকে ব্লক করে দিচ্ছে, কিন্তু এভাবে আপনি দেখতে পাচ্ছেন যে সামনের কার্বনের হাইড্রোজেনগুলো পেছনেরগুলোর সাপেক্ষে স্ট্যাগার্ড। এক্ষেত্রেও এটা হলো স্ট্যাগার্ড। এবার এক্লিপস কনফরমেশনের নিউম্যান প্রজেকশন আঁকা যাক। নিউম্যান প্রজেকশনে সামনেটা দেখতে একই রকম হবে। এখানে একটা হাইড্রোজেন আছে, এরপর আছে এই হাইড্রোজেনটা এভাবে আছে, এরপর এই নীল বা পার্পল মনে হচ্ছে সেই হাইড্রোজেনটা নিচে আছে। এটা হলো সামনের অংশ। পেছনের অংশটা ঠিক এগুলোর পেছনে আছে। আমি পেছনের কার্বনটা আঁকি। সামনের কার্বনটা এই ডট দিয়ে প্রকাশিত হচ্ছে, আর পেছনের কার্বনটা এভাবে প্রকাশিত হবে। এখন এক্লিপস কনফরমেশনে এই হাইড্রোজেনটা এই হাইড্রোজেনের ঠিক পেছনে আছে, সেটা এখানে এভাবে আঁকতে হবে। এটা ঠিক পেছনে। এটা বেশ হিজিবিজি হয়ে যায়, তাই কেউ যখন স্ট্যাগার্ড কনফরমেশন যখন এক্লিপস কনফরমেশন নিউম্যান প্রজেকশনে আঁকে তখন পেছনের হাইড্রোজেনটাকে সরাসরি পেছনে না দিয়ে সামান্য ডান দিকে বা সামান্য বাইরের দিকে রাখে। এবার এই ম্যাজেন্টা হাইড্রোজেনটা তার সামনের হাইড্রোজেনের ঠিক পেছনে আছে, কিন্তু সেটা এভাবে দেওয়া হয় যাতে আপনি সেটা দেখতে পারেন। আর শেষের নিচের এই নীল হাইড্রোজেনটা থাকছে, নীল হাইড্রোজেনটার নিচে এখানে এভাবে থাকবে। এটা হলো এক্লিপসড কনফরমেশনের নিউম্যান প্রজেকশন। এক্লিপসড কনফরমেশন, এক্লিপসড কনফরমেশন, এক্লিপসড কনফরমেশন। আপনি এখানে দেখবেন যে পেছনের হাইড্রোজেনগুলো সামনের হাইড্রোজেনগুলো দ্বারা ঢাকা পড়ে যাচ্ছে বা এক্লিপসড হচ্ছে। আমি যদি সঠিকভাবে আঁকতাম তবে সেগুলো প্রথমগুলো ঠিক সামনে থাকতো। এবার আমি আর একটা ধারণার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই, সেটা হলো এই বিভিন্ন হাইড্রোজেনের মধ্যবর্তী কোণের ধারণা। আপনি জানতে চাইতে পারেন এই কোণটা কত। এখানকার এই নীল হাইড্রোজেন আর এই গোলাপি হাইড্রোজেনের মধ্যবর্তী কোণটা কত। আপনি যখন ত্রিমাত্রিকভাবে দেখবেন তখন আপনি আসলে এই নীল আর গোলাপি রঙের হাইড্রোজেনের মধ্যবর্তী কোণ কত বলতে পারবেন না, কিন্তু নিউম্যান প্রজেকশনে এটা হলো একটা থেকে আরেকটা কতটা ঘুরে গেছে। এখানকার এই কোণটাকে বলা হয় ডাইহিড্রাল কোণ, ডাইহিড্রাল অ্যাঙ্গেল। অনেক সময় এরকম বলা হয় যে এই হাইড্রোজেনের ডিএ এই হাইড্রোজেনের সাপেক্ষে হলো ধরুন 60 ডিগ্রিজ, আর এক্ষেত্রে এই হাইড্রোজেনের সাপেক্ষে এই হাইড্রোজেনের ডিএ হলো 0 ডিগ্রিজ। এই কোণ দিয়ে আসলে বোঝানো হয় যে হাইড্রোজেনগুলো কত বেশি স্ট্যাগার্ড বা কত বেশি এক্লিপসড। আর সবার শেষে আমি একটু ধারণা দিতে চাই যে কেন আমরা এটা নিয়ে চিন্তা করছি। সবগুলো হাইড্রোজেনই এর চারপাশে ইলেকট্রন মেঘ আছে, সবগুলো বন্ধনেরও তাদের চারপাশে ইলেকট্রন মেঘ আছে। এরা সবই নেগেটিভ, এরা একে অন্যের থেকে যতটা সম্ভব দূরে থাকতে চায়। এদের সবগুলোই এখন স্ট্যাবল বা সুস্থিত। এখানে বন্ধনগুলো এমনভাবে হয়েছে যে এরা সুস্থিত কাঠামো পেয়েছে। সবগুলোতেই ইলেকট্রন এমনভাবে আছে যে এদের যোজ্যতা শেল বা অরবিটাল পূর্ণ হয়েছে। তাহলে ইলেকট্রন মেঘ একে অন্যের কাছ থেকে দূরে থাকতে চায়। আর এক্ষেত্রে এই এক্লিপস কনফরমেশনে এখানকার এই হাইড্রোজেন দুইটা আমি অন্য রং দিয়ে দেখাই। এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন একে অন্যের কাছাকাছি আছে স্ট্যাগার্ড কনফরমেশনের তুলনায়। স্ট্যাগার্ড কনফরমেশনে এই হাইড্রোজেনের নিকটতম হাইড্রোজেন হলো এই হাইড্রোজেন অথবা এই হাইড্রোজেন, কিন্তু এই দুটো হাইড্রোজেনই এক্লিপস কনফরমেশনের এই হাইড্রোজেনের চেয়ে দূরে আছে। তাহলে সাধারণভাবে স্ট্যাগার্ড কনফরমেশন বেশি সুস্থিত হবে, এটার বিভব শক্তি কম থাকবে। আপনি কল্পনা করতে পারেন যে এক্লিপস কনফরমেশনের ক্ষেত্রে এই হাইড্রোজেনগুলো সবসময় একে অন্যের কাছ থেকে দূরে সরে যেতে চাইছে। স্প্রিংয়ের সাথে তুলনা করলে ধরতে পারেন এটা একটু বেশি প্যাঁচানো একটা কনফরমেশন, এটার বিভব শক্তি বেশি আছে। আর যখন প্যাচটা খুলে দেওয়া হবে বা খুলে যাবে তখন এটা স্ট্যাগার্ড কনফরমেশনে চলে আসে, কারণ এই কনফরমেশনে সবগুলো হাইড্রোজেনই একে অন্যের থেকে যত দূরে সম্ভব তত দূরে অবস্থান করছে।